মানবাধিকার কথা বলে 40 বছর আগে জায়গা দেয়া 54,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদি আরবের চাপ, না হলে 22 লাখ প্রবাসীকে ফেরত পাঠানোর হুমকি। এদের পাসপোর্ট ইস্যু না করো তাহলে তোমাদের যে এত লোকজন আনতেছি অন্যান্য দেশের থেকে বেশি, আমরা এটা বন্ধ করে দিব। পাসপোর্ট দেওয়ার প্রশ্নই ওঠে না, পেছনের কারণ খোঁজার পরামর্শ। বাংলাদেশ যেখানে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, বিশ্ব সমাজ যেখানে করে যাচ্ছে, সেখানে যদি এটা অ্যাকসেপ্ট করে বাংলাদেশ একটা দেউলিয়াপনার মধ্যে পড়বে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এই গেট থেকে বলে ওই দিকে যান, ওই দিক থেকে বলে এই দিকে যান। প্রতিদিন আইসা আমরা ফিরে যাই। 120 জন প্রথম নিছে আর বাকি সব লাখে বিক্রি করতেছে। আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা আসলেও পিছু ছাড়ছে না বিড়ম্বনা। বিমান কার্যালয়ে হাজারো প্রবাসীর ভিড়, নেই শৃঙ্খলার বালাই। 1 অক্টোবর থেকে ফ্লাইট চালু। অটো প্রমোশন নয়, নিজস্ব পদ্ধতিতে মূল্যায়ন করবে স্কুলগুলো। জাতীয় শিক্ষা বোর্ডের বৈঠক শেষে ব্রিফিং। বিবেচনায় নেওয়া হবে অনলাইন ক্লাস, বাড়তে পারে ঝরে পড়ার সংখ্যা। স্বাস্থ্যের গাড়ি চালক মালেকের আত্মীয় স্বজনের নামে অঢেল সম্পদ, আয়কর রিটার্নেও গরমিল। 2 কোটি টাকার সম্পদের উৎস অজানা। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক কাটছে রোগীর পকেট। অভিযোগ মেয়র আতিকের, নিচ্ছে না বর্জ্য ব্যবস্থাপনার কোনো দায়িত্ব। আনা হবে নিবন্ধনের আওতায়, বললেন তাপস। এবং রোলেক্স টাইটানের মতো নকল ঘড়িতে সয়লাব রাজধানীর পাটুয়াটুলি, প্রতারিত হচ্ছেন ক্রেতা। আশুলিয়ায় 20 লাখ টাকা মূল্যের নকল এনার্জি ড্রিঙ্কস জব্দ। রোহিঙ্গা ইস্যুটি বারবার গলার কাটা হয়ে উঠছে বাংলাদেশের। সৌদি আরবে অবস্থানরত 54,000 রোহিঙ্গাকে এবার বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে দেশটি। না হয় সেখানে বর্তমানে কর্মরত 22 লাখ বাংলাদেশিকে ফেরত পাঠানোর হুমকি দেয়া হচ্ছে। তবে কোনো রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে আগামী রোববার জরুরি বৈঠকে বসবেন 2 দেশের মন্ত্রী। এহসান জুয়েলের রিপোর্ট। আগে থেকেই অবস্থানরত 3 লাখ সহ প্রায় 11.5 লাখ রোহিঙ্গার বাস এখন বাংলাদেশে। মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে সৌদি আরবের চাপ। মানবিক কারণ দেখিয়ে 1980-90 সালের দিকে কয়েক হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেয় সৌদি। বাংলাদেশি ভুয়া পাসপোর্ট নিয়েও অনেক রোহিঙ্গা দেশটিতে যায়। এখন সে দেশে আশ্রয়রত 54,000 রোহিঙ্গাকেই বাংলাদেশের পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে সৌদি। তারা কিন্তু এটা বলে নাই যে 54,000 কি তোমরা নিয়ে যেতে, বলছে তাদের তোমরা তোমাদের দেশের পাসপোর্ট ইস্যু করো। এদের তো কোনো পাসপোর্ট, কোনো ডকুমেন্ট নাই। তোমরা যদি ওদের পাসপোর্ট ইস্যু করো, রিইস্যু করো, তাহলে ভালো, আমরাও করিনি। অন্যথায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর হুমকি দেশীয় শ্রমিকদের অন্যতম এই বাজারের। বলছে যে তোমরা যদি এগুলো না নাও কিংবা এদের পাসপোর্ট ইস্যু না করো তাহলে তোমাদের যে এত লোকজন আনতেছি অন্যান্য দেশের থেকে বেশি, আমরা এটা বন্ধ করে দিব। আর তোমাদের 22 লাখ লোক এখানে থাকে, তাদের সম্পর্কে আমরা নেতিবাচক অবস্থান নেব। সৌদির দাবিতে রোহিঙ্গাদের কাগজপত্র যাচাইয়ে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি কমিটি করেছে বাংলাদেশ। তবে চাপের কাছে নতি স্বীকার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। পুরো বিষয়টাই কিন্তু আমাদের নিজস্ব দুর্বলতা থেকে এসছে। প্রথম দুর্বলতাটা হলো যে এই যে পাসপোর্ট পাওয়া এবং ফেক সার্টিফিকেট গুলি পাওয়া, সেগুলি কিন্তু এখন বাস্তব ফ্যাক্টর হিসেবে দেখা দিচ্ছে, এটা একটা। আর দ্বিতীয় যে জিনিসটা থাকে, কূটনৈতিকভাবে আমাদেরকে অবশ্যই শুধুমাত্র সৌদি আরব না, অন্যান্য রাষ্ট্রগুলির সাথেও এইখানে একটা তৎপরতা চালাতে হবে। কারণ ওআইসি রাষ্ট্রগুলি পারে এই বিষয়টাতে রিয়াদের একটা পজিটিভ সম্মতি তৈরি করতে। 27 সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রীর সাথে জরুরি বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি উত্থাপন করলে নিজেদের অবস্থান জানিয়ে দেবে বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সৌদি আরব নিজস্ব বৈশ্বিক ভূ রাজনীতিতে তাদের সংকট কাটাতে এই অযৌক্তিক চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দিলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় এ ধরনের চাপ সৃষ্টির আসল কারণ খুঁজে বের করার তাগিদ তাদের।
1977 সালে তৎকালীন সৌদি বাদশাহ খালেদ বিন আব্দুল আজিজ আল সৌদ মানবিকতার কথা বলে 54,000 রোহিঙ্গাকে সে দেশে আশ্রয় দেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সৌদি আরবে অবস্থান করবেন বলে ঘোষণা দেন। এরপর থেকে এই রোহিঙ্গারা সৌদি আরবে বসবাস করে আসছে। দীর্ঘ সময়ের ব্যবধানে সেই রোহিঙ্গাদের সংখ্যা সন্তানাদি নাতিপুতি মিলিয়ে বর্তমানে 2.5 লাখে দাঁড়িয়েছে। এখন এদের ফেরত পাঠাতে চায় সৌদি আরব, আর এই রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে তারা চাপ দিচ্ছে বাংলাদেশকে। এই চাপ সৃষ্টির পেছনে বর্তমানে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ভূ রাজনীতিতে নিজেদের অবস্থান সংকটের প্রধান কারণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। একসময় ইসলামিক উম্মাহ হিসেবে ও নেতৃত্ব দিচ্ছিল তারা ওয়াইসিতে, সেখানে যখন সৌদি আরবের এইসব কর্মকাণ্ডে কোনো ইসলামিক দেশ, মুসলিম দেশ কাউন্টার একটা অর্গানাইজেশন দাঁড় করার জন্য এ ধরনের একটা কথাবার্তা বিশ্ব পরিমণ্ডলে প্রচলিত হয়েছে। বাংলাদেশের প্রেশার রেস্ট রাখলে বাংলাদেশ সৌদি ব্লকের দিকে হয়তো সৌদি আরব যেটা ফিউচারের কথা চিন্তা করে এই ধরনের ভূ রাজনীতির একটা খেলা হয়তো তারা খেলার চেষ্টা করেছে। তারা তো বাংলাদেশের সিটিজেন না, আমি কোন বিধানে পাসপোর্ট দিব? যদি পাসপোর্ট দিতেই হয়, সৌদি আরবিয়ার যথেষ্ট ক্ষমতা আছে, মিয়ানমারকে সে প্রেশার দিচ্ছে না কেন পাসপোর্ট দেওয়ার ব্যাপারে, যে তারা যেন পাসপোর্ট দিতে পারে? এই চাপের নেপথ্যে গোপন কারণ ও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে অভিমত এই নিরাপত্তা বিশ্লেষকের। এর পেছনে সবসময় একটি কোনো গোপন উদ্দেশ্য থাকতে পারে, কারণ আমরা জানি যে এখানে অনেকগুলোই রোহিঙ্গা কাজ করেছে বা যারা এখানে আছে তাদের অনেকেই সৌদি আরব থেকে এসে এদের সাথে মিশে আছে। সম্প্রতি সৌদি আরবে আশ্রিত 54,000 রোহিঙ্গা শরণার্থীকে পাসপোর্ট দিতে সে দেশের সরকার বাংলাদেশকে চাপ দিচ্ছে বলে গণমাধ্যম জানিয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে অবস্থানরত প্রায় 54,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে রিয়াদ যে চাপ দিচ্ছে তা নিয়ে দেশটির বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে জেদ্দায় আছেন সহকর্মী আল মামুন শিপন। সরাসরি চলে যাব তার কাছে। শিপন, রিচার্ড, আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ 40 বছরের অধিক সময় ধরে রোহিঙ্গারা সৌদি আরব অবস্থান করছেন এবং এই অবস্থানটি কিন্তু তৎকালীন সময়ে মানবিক দিক বিবেচনা করে সৌদি সরকারের তৎকালীন মহামান্য বাদশাহ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন সৌদি আরবে। বিশেষ করে সৌদি আরবে রোহিঙ্গাদের সবচেয়ে বেশি আবাসস্থান কিন্তু পবিত্র নগরী মক্কা, মদিনা, জেদ্দা, তায়েফ সহ এইসব অধ্যুষিত এলাকাগুলোতে রোহিঙ্গারা এখানে বসবাস করছেন একেবারে পুরো আরাবিয়ান স্টাইলে। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের কালচার সব কিছু কিন্তু আরাবিয়ান স্টাইলে চলাফেরা করছেন এবং এই সব রোহিঙ্গাদেরকে বর্তমান যে সৌদি সরকার বাংলাদেশ সরকারকে যে চাপ দিচ্ছে 54,000 রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার জন্য, সে বিষয়ে এখানে স্থানীয় প্রবাসী নাগরিকদের, স্থানীয় প্রবাসী কমিউনিটির সবার জনমনে দেখা দিয়েছে খুবই আতঙ্ক এবং এই আতঙ্ক দুই দিক থেকে বিরাজ করছে। বারবার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং প্রবাসীরা মনে করছেন যে রোহিঙ্গাদেরকে যদি এই দেশে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে সৌদি সরকার চাপ দিচ্ছেন এবং তারা বলেছেন যে যদি তোমরা তাদেরকে নাগরিকত্ব না দাও সেক্ষেত্রে আমরা এই দেশে সৌদি আরবে যে সকল প্রবাসী বাংলাদেশি রয়েছেন আমরা তাদেরকে ফেরত পাঠাবো এবং এখানে ভিসা কমিয়ে দেওয়া হবে। এইসব বিষয়ে যে ধরনের হুমকি দেওয়া হচ্ছে এইসব বিষয় বিবেচনা করে কমিউনিটির নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিদের মনে আতঙ্ক বিরাজ করছে। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে রোহিঙ্গারা এই দেশে যে অবস্থান করছেন তারা বিভিন্ন কলাকৌশলীভাবে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে কিন্তু সর্বশেষ যখন তারা কিন্তু ভাষায় আরবি ভাষা বলছেন, কখনো তারা বাংলা ভাষায় কথা বলে না এবং বাংলা ভাষায় কথা বললেও তারা কিন্তু কোনো ধরনের অকারেন্স করলে কিন্তু তারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে। এই পাসপোর্ট ব্যবহার করে কিন্তু বাংলাদেশিদের সুনাম অক্ষুণ্ণ হচ্ছে। তো কমিউনিটি, প্রবাসী কমিউনিটি এবং স্থানীয় প্রবাসীরা বলছেন যে সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান যদি না করা হয় সেক্ষেত্রে 21 থেকে 22 লক্ষ প্রবাসীর জীবনমান হুমকির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করছেন প্রবাসীরা। এ ছিল জেদ্দা থেকে রোহিঙ্গাদের ইস্যু নিয়ে সর্বশেষ। রিচার্ড।
সৌদি আরবের জেদ্দায় রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে যে উদ্বেগ চলছে তারই সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সেখান থেকে আমাদের সহকর্মী আল মামুন শিপন। এদিকে সৌদিগামী সব বাতিল ফ্লাইট চালু হচ্ছে 1 অক্টোবর। ভিসা নিয়েও সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে আকামা ভিসার মেয়াদ নিয়েও এখনও অনেক প্রশ্নের উত্তর পাচ্ছে না সৌদি প্রবাসীরা। কাগজপত্র হাতে তারা ভিড় করেন মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে। আর কারণ বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে দিনভর টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় ছিল। দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। শৃঙ্খলা নেই, সঠিক তথ্য নেই, তবু টিকিট বিক্রির খবরে মতিঝিলে ভিড় করেন হাজার হাজার সৌদি প্রবাসী। বৃহস্পতিবার সকাল থেকে 16 ও 17 মার্চ বাংলাদেশে আসা রিটার্ন টিকিটধারীদের ভিসা, আকামা ও নির্ধারিত অ্যাপস সঙ্গে নিয়ে আসতে বলা হয় বিমান কার্যালয়ে। কিন্তু সেই নির্দেশনা জানা নেই বেশিরভাগ সৌদি প্রবাসীর। আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণাও কাটেনি তাদের দ্বিধা। গভর্নমেন্ট যে আকামার ডেট বাড়াইছে এখনো তো আমি কনফার্ম না। যার ভিসার ডেট আছে এবং কি আকামার ডেট আছে তাদেরকে এখন টিকিট দেওয়া হয়েছে, আর যাদের ভিসার ডেট নেই তাদেরকে বলতেছে যে আপনি ভিসার ডেট বাড়ায় নিয়ে আসেন, কফিলের সাথে যোগাযোগ করেন। পরিস্থিতি মোকাবেলায় আগামী 29 তারিখ ঢাকা রিয়াদ ও 30 সেপ্টেম্বর ঢাকা জেদ্দা রুটে সৌদি প্রবাসীদের জন্য আর 2টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 18, 19 এবং 20 মার্চের টিকিট যাদের কাছে জেদ্দার টিকিট আছে তারাই কেবলমাত্র এখন থেকে বিমানের কাউন্টারে তাদের আসন বরাদ্দের জন্য যাবেন, এবং যাদের কাছে 18 এবং 19 মার্চের রিয়াদের টিকিট আছে তারাই বিমান কাউন্টারে টিকিট কনফার্মেশনের জন্য যাবেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানালেন সৌদি আরবগামী বিমানের সব বাতিল ফ্লাইট চালু হবে 1 অক্টোবর থেকেই। যাত্রীদের পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং পৌঁছানোর পর থাকতে হবে 14 দিন কোয়ারেন্টিনে। আমাদের রাষ্ট্রদূত সৌদি আরবের আমাদের জানালেন বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল তারা বলেছে সবগুলো 1 তারিখ থেকে চালু হবে। যাদের ভিসা উত্তীর্ণ হয়ে গেছে সৌদি সরকার বলেছে কোনো সমস্যা নাই, তারা রোববারে তাদের অফিস খুলবে, তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারে। অন্যদিকে 5 দিন অপেক্ষার পর নতুন করে টিকিট বিক্রি শুরু করেছে সৌদি এয়ারলাইন্স। একই সঙ্গে চলমান সংকট সমাধানে আরও ফ্লাইট বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানায় কর্তৃপক্ষ। যে কষ্ট হয়েছে এমনিতে টিকিট পাইছি, অনেক খুশি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি টিকিট পাইছি। টিকিট প্রত্যাশীদের অনেকে অভিযোগ করলেন কালোবাজারে টিকিট বিক্রি এবং সঠিক তথ্য না পাওয়ার। এই গেট থেকে বলে ওই দিকে যান, ওই দিক থেকে বলে এই দিকে যান, বলছে যে 500 পর্যন্ত নিব, কিন্তু লাস্টে দেখবেন যে আপনারা ব্ল্যাকে সব মনে করেন যে বিক্রি করে দিব। সৌদি এয়ারলাইন্সের টিকিট বুকিং ম্যানেজার জানান বৃহস্পতিবার প্রাথমিকভাবে 500 টোকেনধারীকে টিকিট সরবরাহ করা হবে, বাকিদের পর্যায়ক্রমে টিকিট দেয়া হবে। আজকে আমরা 500 সার্ভ করার ইনশাআল্লাহ চেষ্টা করতেছি, কালকে পরশু এভাবে গ্রাজুয়ালি আমরা করব, যত তাড়াতাড়ি পারে এটা ক্লিয়ার আপ করার চেষ্টা করব। বুধবার চলমান সংকট সমাধানে সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ 24 দিন বাড়ানো হয়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যের গাড়ি চালক মালেক শুধু নিজের নামেই সম্পদ গড়েননি, তার বেশিরভাগ সম্পদই স্ত্রী ও আত্মীয় স্বজনের নামে। তথ্য গোপন করেও আয়কর রিটার্নে প্রায় 2 কোটি টাকার সম্পদের কোনো বৈধ উৎস দেখাতে পারেননি মালেক ও তার স্ত্রী নার্গিস বেগম। এদিকে স্বাস্থ্য খাতে অর্থের 9-6-এর সুযোগ সৃষ্টিতে মন্ত্রণালয়কে দুষছেন খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2017-18 সালে মালেক ও তার স্ত্রীর সম্পদ পাওয়া যায় 2,30,99,000 টাকা, পারিবারিক ব্যয় 10,20,000 টাকা। অথচ তিনি ও তার স্ত্রী নার্গিস বেগমের আয় দেখান 45,50,000 টাকা। বাকি 1,85,00,000 টাকার কোনো বৈধ উৎসই তিনি দেখাতে পারেননি। এছাড়া তার অঢেল সম্পদের মালিকানায় রয়েছেন পরিবারের সদস্যরা। এর মধ্যে হাতিরপুল এলাকায় নির্মাণাধীন 10তলা ভবনের কাজ স্থগিত আছে আদালতের হস্তক্ষেপে। মেয়ের নামে রয়েছে 15 কাঠার উপর ডেইরি ফার্ম। এছাড়া আরেক স্ত্রীর সম্পদের বিবরণী দাখিল করেননি তিনি। সম্পদের বেশিরভাগই পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন মালেক। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের বদলি ও পদোন্নতি এবং 3য়-4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বাণিজ্যে আদায় করা বিপুল পরিমাণ অর্থের কোনো হদিস পাওয়া যায় না। শুধু মালেক নয়, স্বাস্থ্যের দুর্নীতিতে এখন পর্যন্ত যেসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনুসন্ধানে দেখা যায় প্রত্যেকেই আয়কর ফাঁকি দিয়েছেন। এতে করে এটা প্রতীয়মান হয় যে সরকারের হাজার কোটি টাকা ব্যয় করে যে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত হয় তাতে কিছু সাধারণ লোক হয়তোবা সেবা পেয়ে থাকেন, কিন্তু এটাকে আসলে সেবা প্রতিষ্ঠান না বলে সিন্ডিকেট যেভাবে এটাকে করায়ত্ত করে রাখে এবং কর্মকর্তা কর্মচারীরা যেভাবে দুর্নীতি করেন, তাতে করে এটাকে একটা ব্যবসা বলাই ভালো, স্বাস্থ্য ব্যবসা।
স্বাস্থ্যের কর্মকর্তা কর্মচারীদের কোটিপতি বনে যাওয়া মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণহীনতাকে দুষছেন সচিব সভাপতি। এর যে দায় এড়াবার সুযোগ তো কারণেই, যে যারা উচ্চতর পর্যায়ে বসে আছেন, যারা এগুলো তদারকি করছেন, অবশ্যই যে তাদেরকেও এর দায় বহন করতে হবে এবং তাদেরকে সচেষ্ট হতে হবে যে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্নীতি করবার সুযোগ না পান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এখন হ্যাঁ, যে সম্পদ কেমনে করলো না ডুডি ভালো যাবে, এই এলাকার মানুষের লোক চলতে ফিরত না। আমি ডিজি হতে চাই না, আমার জীবনের শেষ ইচ্ছা আমি ডিজি ড্রাইভার হয়ে মারা যেতে চাই, চাকরি থেকে রিটায়ার্ড হতে চাই, ডিজি ড্রাইভার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 28 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1540 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,55,384 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,900 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 18,75,537 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,540 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,55,384 জন। 24 ঘন্টায় মারা গেছেন 28 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,072 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,139 জন। মোট সুস্থ হয়েছেন 2,65,092 জন। অটো প্রমোশন নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মূল্যায়নের ভিত্তিতেই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। এ নিয়ে একটি গাইডলাইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক। বিকেলে পরীক্ষা সংক্রান্ত এক সভা শেষে একথা জানান তিনি। তবে শিক্ষাবিদরা বলছেন, এ ধরনের সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীর ঝরে পড়ার সংখ্যা বাড়বে। করোনাকালে জনজীবন ধীরে ধীরে সচল হলেও এখনো থমকে আছে দেশের শিক্ষা খাত। গেল মার্চ থেকে তালাবদ্ধ স্কুলগুলো, পরে আগস্টে সরকারের এক সিদ্ধান্তে বাতিল হয় জেএসসি জেডিসি পরীক্ষা। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভার্চুয়াল সহ নানা মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যখন শিক্ষাবর্ষের 2 থেকে 3 মাস বাকি, ঠিক তখন লাখ লাখ শিক্ষার্থীর শ্রেণী পরিবর্তনের বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন সংশ্লিষ্টরা? রাজধানী বকশীবাজারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বৈঠকে বোর্ড প্রধানরা সিদ্ধান্ত নেন, অটো প্রমোশন নয়, শ্রেণী পরিবর্তন হবে মূল্যায়নের ভিত্তিতে। মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ক্লাস হয়েছে, শ্রেণী কার্যক্রম চলেছে। সংসদ টিভিতে লেখাপড়া চলছে, সেখান থেকেও কিছু শিক্ষার্থীরা লেখাপড়া জানছে। আমাদের অনলাইন ক্লাসগুলি হচ্ছে। এরপরে যদি ক্লাস শুরু করবার কোনো সুযোগ তৈরি হয় যে কোনো মাসেই, সেই সময় থেকে ডিসেম্বর পর্যন্ত যতটুকু পড়ানো সম্ভব হবে সেই জায়গার উপর ভিত্তি করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য মূল্যায়ন করা হবে। এ ব্যাপারে প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নির্দিষ্ট গাইডলাইন প্রণয়নের চেষ্টা করছেন তারা। এছাড়াও একাদশ থেকে দ্বাদশে উত্তীর্ণ করার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করবে বলেও জানান এ কর্মকর্তা। আমাদের পরীক্ষা উন্নয়ন ইউনিট আছে, তাদের মাধ্যমে আমরা তাদেরকে একটি গাইডলাইন তৈরি করে দেব। শিক্ষাবিদরা বলছেন, এ ধরনের সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীর ঝরে পড়ার সংখ্যা বাড়বে। এখন সেপ্টেম্বরের 24 তারিখ এসে যখন আমরা বলছি গাইডলাইন দিব, এখনো গাইডলাইন তৈরি হয় নাই, তাহলে কিন্তু বাচ্চাদেরও তৈরি হওয়ার জন্য একেবারেই সময় নেই, আর টিচারদের তো নেই। তাই এই অবস্থাটাই আমাদের ড্রপ আউট অনেক বেশি বাড়িয়ে দিবে এবং এই 80% বাচ্চা কিন্তু অনলাইন থেকে বঞ্চিত। তাই আমরা যদি পরীক্ষা নেই, তাদের বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমাদের নির্দেশনা দিতে হবে। লাখ লাখ শিক্ষার্থীর কথা মাথায় রেখে খুব দ্রুত কার্যকর পদ্ধতি প্রণয়নের পরামর্শ এই বিশ্লেষকের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিলের মাধ্যমে ডাকাতি করলেও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার কোনো দায়িত্ব নিচ্ছে না বলে অভিযোগ ঢাকা উত্তরের মেয়রের। অন্যদিকে এসব চিকিৎসা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাজধানীতে প্রতিদিন প্রায় 4000 মেট্রিক টন বর্জ্য উৎপাদিত হয়। এর মধ্যে 200 মেট্রিক টনের বেশি ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য। বেসরকারি সংস্থা প্রিজম বাংলাদেশের তথ্য মতে দেশের 14,770টি সরকারি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 1,500 প্রতিষ্ঠানের বর্জ্য সঠিক নিয়মে ধ্বংস করা হয়। এসব হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে সরকার। এ অবস্থায় বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের মেয়র সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় উত্তরের মেয়র চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সহ হাসপাতাল কর্তৃপক্ষের রোগীর কাছ থেকে অতিরিক্ত বিল নেয়ার অভিযোগ করেন। যে বিভিন্ন হাসপাতালগুলা মানুষ থেকে ডাকাতির মাধ্যমে তারা পয়সা নিচ্ছে, জমি জমা বেচা হাসপাতালের বিল পরিশোধ করছে। বর্জ্যগুলোকে নিয়ে কোথায় রাখবো এটা টোটাল একটা কিন্তু ডিসিপ্লিন কিন্তু করা দরকার। চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনার কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র। এই চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সহ প্রত্যেকটা বিষয়ে আমরা উল্লেখপূর্বক আমরা তাদেরকে নিবন্ধনের মাধ্যমে এনে তাদেরকে এই বাস্তবায়ন করতে, নিবন্ধন ব্যতীত বেসরকারি হাসপাতাল ক্লিনিক এগুলো আর চলতে দেওয়া হবে না। চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে যথাযথ উদ্যোগ নেয়ার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় যে সমস্ত আপনার লজিস্টিক সাপোর্ট নাই ওগুলো এনশিওর করবেন, আর না হলে তাদের ক্লিনিক অবশ্যই বন্ধ দেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মেয়রদেরকে উদ্বুদ্ধ করব। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগ সমন্বিত উদ্যোগে কাজ করবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। অভিযান হলো এই জন্য যাতে নাকি এই কাজটা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিশ্বখ্যাত ব্র্যান্ড রোলেক্স, টাইটানের ঘড়ি, সিটিজেন ও ক্যাসিও ক্যালকুলেটর সহ বিশ্বের নামি দামি ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্য অর্ধেক দামে বিক্রি হচ্ছে রাজধানীর পাটুয়াটুলিতে। র্যাবের অভিযানে মিলেছে গ্রাহক ঠকানোর এমন ব্যবসার খবর। বিক্রেতারাও বিষয়টি স্বীকার করে বলছে চাহিদার কারণেই এসব বিক্রি করছেন তারা। এছাড়া আশুলিয়া থেকে 20 লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনহীন কার্বোনেটেড বেভারেজ জব্দ করেছে বিএসটিআই। রোলেক্স, টাইটানের মতো বিশ্বখ্যাত সব ব্র্যান্ড ধরে ধরে সাজানো শোকেসে, গোডাউনেও রয়েছে ব্যাপক মজুদ, তবে একটু আসল নয়, নকল সবই। এজন্য এক ফাঁকির রাজ্য। রাজধানীর পাটুয়াটুলির হাজী ইলিয়াস মার্কেটে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা মেলে এমন চিত্রের। শুধু ঘড়িই নয়, রয়েছে ক্যালকুলেটর সহ আরও কিছু পণ্য। মোড়ক দেখতে আসল হলেও ভেতরের পণ্যটি তৈরি হয় দেশি। আবার কিছু পণ্য নকল করে বানিয়ে নিয়ে আসা হয় চীন থেকে। নকল পণ্য বিক্রির কথা স্বীকার করে বিক্রেতারা বলছেন যে কোনো ব্র্যান্ডের ঘড়ি ও ক্যালকুলেটর তৈরি করতে পারেন তারা। নাম ছাড়াও চলবে, নাম হইলেও চলবে। এখন চাইনিজরা দিছে, কেউ আইনা আমাদেরকে দিচ্ছে। স্টকবাজার, মৌলভীবাজার থেকে আয়না বিক্রি করে, তো অরিজিনাল মাল ওইখানে বিক্রি করে, পাশাপাশি চায়নার যে কিছু নকল ব্র্যান্ড সেগুলো বিক্রি করে। আমরা অরিজিনাল এবং কপি যেটা দুটেই বিক্রি করি। যারা এখানে এজেন্ট আছেন তারা প্রতিদিন আমাদেরকে রেট দিয়ে দেয়। র্যাব বলছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতি মুনাফার জন্য ভোক্তাদের ঠকাচ্ছেন। ক্যাসিও, সিটিজেন সহ আরও কয়েকটি কোম্পানির নকল পণ্য বিক্রি হচ্ছে। এই সমস্ত পণ্যগুলি কিন্তু আপনার অরিজিনাল পণ্যটিকে কয়েক বছর যায়, আর এই ধরনের পণ্যগুলি কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ফলে কিন্তু ভোক্তা বা ক্রেতারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রায় 40 বছর আগে সৌদিতে যাওয়া 54,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ, না হলে 22 লাখ প্রবাসীকে ফেরত পাঠানোর হুমকি। পেছনের কারণ খোঁজার পরামর্শ। আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা আসলে পিছু ছাড়ছে না বিড়ম্বনা। বিমান কার্যালয়ে হাজারো প্রবাসীর ভিড়, নেই শৃঙ্খলার বালাই। 1 অক্টোবর থেকে ফ্লাইট চালু। এবং অটো প্রমোশন নয়, নিজস্ব পদ্ধতিতে মূল্যায়ন করবে স্কুলগুলো। জাতীয় শিক্ষা বোর্ডের বৈঠক শেষে ব্রিফিং, বিবেচনায় নেওয়া হবে অনলাইন ক্লাস। বাড়তে পারে ঝরে পড়ার সংখ্যা। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।